নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ ইংরাজি 18 জুলাই 2024 বৃহস্পতিবার ঠিক সন্ধে 6টায় দেখছেন ইসরায়েলের গাজা আক্রমণে গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা, যার শিরোনাম হচ্ছে কার সংহতি কিসের স্মরণ, গাজায় শরণার্থী সংকট আজ মাত্রা ছাড়া। চলুন সংক্ষিপ্ত আলোচনায় জেনে নেওয়া যাক। আপনারা জানলে শিউরে উঠবেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ ঘোষণার পর সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত সম্ভবত 38,000-এরও বেশি নিহত এবং 86,000-এরও বেশি আহত। দিনে অন্তত 15 থেকে 20 জন গাজার শিশু তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারাচ্ছে প্রতিদিন। এই হচ্ছে গাজার পরিস্থিতি। বসন্ত এলেই ফিলিস্তিনে সবুজ অলিভ গাছগুলোতে মানে জলপাই গাছগুলোতে গুচ্ছ গুচ্ছ সাদা ফুল ফোটে। এই অঞ্চলের জলপাই সবুজ এবং কালো রঙের ফলগুলো যেন ঋতু পরিবর্তনের সূচক। স্থানীয় লোকেরা বিশ্বাস করেন যে 5,500 বছরের পুরনো পশ্চিম তীরের বেথলেহেমের কাছে আল ওয়ালাজা গ্রামে বিশ্বের প্রাচীনতম অলিভ গাছটা মিশর এবং ব্যাবিলন সাম্রাজ্যের আগে থেকেই ছিল। স্থানীয় ভাষায় আল বাদাউই নামে পরিচিত এই গাছের নামের মানে হচ্ছে কবি মাহমুদ দারবেশির ভাষায় অলিভ উইল স্টে এভারগ্রিন লাইক আ শিল্ড ফর দ্য ইউনিভার্স, অর্থাৎ জলপাই চির সবুজ থাকবে মহাবিশ্বের জন্য একটা ঢালের মতো। তার আশা এই ভূখণ্ডে যদি যুদ্ধ কখনো শেষ না হয়, তাহলেও ফিলিস্তিনের চিরসবুজ অলিভ গাছগুলো এই অস্থির ভূমির গল্প পরবর্তী প্রজন্মকে শোনাবে। আবার বলি, গাজায় ইসরায়েলের যুদ্ধ ঘোষণার পর সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখনো অবধি সম্ভবত 38,000-এরও বেশি নিহত এবং 86,000-এরও বেশি আহত। দিনে অন্তত 15 থেকে 20 জন গাজার শিশু তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারাচ্ছে প্রতিদিন। প্রায় 24 লক্ষ ফিলিস্তিনি বাসিন্দা আশ্রয়হীন। শরণার্থী সংস্থা জানিয়েছে 50,000-এর বেশি শিশুর তীব্র অপুষ্টি। এখনই চিকিৎসা প্রয়োজন যাদের। গাজার 70% কলেজ এবং বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গিয়েছে। এই পরিস্থিতি 1948 সালের নাকবা বা বিপর্যয়ের সমতুল্য, যখন আরব জনসংখ্যার অধিকাংশকে নবজাত ইসরায়েল থেকে জোর করে বিতাড়িত করে শত শত প্রাচীন গ্রামকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল। পশ্চিম এশিয়ায় এখনো গ্রীষ্মের মাঝামাঝি সময় এই অসহ্য কষ্টকর আবহাওয়ায় সাধারণ মানুষের অবস্থা এমনিতেই খারাপ থাকে। আর এখন গাজায় খাবার তো দূরস্থান, বিদ্যুৎ এবং বিশুদ্ধ জলের অভাবে অনাহারে শিশুরা তাদের বাবা মায়ের কোলেই মারা যাচ্ছে। আবার বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতা এবং অপুষ্টির মূল্যায়নকারী ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের একটা প্রতিবেদন সতর্ক করেছে যে আগামী 3 মাসের মধ্যে গাজা ভয়ঙ্কর দুর্ভিক্ষের সম্মুখীন হবে। গাজায় অবরোধের কারণে আন্তর্জাতিক সংস্থাগুলোকে খাবার নিয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে। আবার অবরুদ্ধ অঞ্চলে সাহায্যকারী সংস্থাগুলো যখন খাবার বিতরণের জন্য ঢুকছে, তখন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা বিলি ব্যবস্থাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। গাজায় পাঠানো মোট 7,000 টন সহায়তার মধ্যে মাত্র 1,000 টন নাকি বিতরণ করা সম্ভব হয়েছে। কয়েকদিন আগে এক শরণার্থী শিবিরে এক স্বেচ্ছাসেবক সংস্থা স্যুপ বিতরণ করার সময় গাজার বাসিন্দারা জলের ট্রাকের দাবিতে তাদের উপর চড়াও হন। ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম অনুসারে গাজার 5টা বর্জ্য জল শোধনাগারের সবকটাই বন্ধ হয়ে গিয়েছে। রাষ্ট্রপুঞ্জের মতে পরিষ্কার জলের যোগান হ্রাস করার জন্য পানীয় জল আসার ব্যবস্থা অন্তত 67% ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। রাষ্ট্রপুঞ্জ এবং মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করেছে যে ত্রাণকর্মীরাও গাজায় নিরাপদ নন। ইসরায়েল গাজায় সম্পূর্ণ মানব সৃষ্ট বিপর্যয় তৈরি করছে, এটাই তাদের মত। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটরের অভিযোগ হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ কৌশল হিসেবে অসামরিক ব্যক্তিদের অনাহার এবং মৃত্যুকে ব্যবহার করছেন। এটাই বেঞ্জামিন নেতানিয়াহুর যেন মোক্ষম হাতিয়ার। গত 29 মে অল আইজ অন রাফা লেখা সহ একটা উদ্বাস্তু শিবির ভর্তি তাঁবুর শহরের ছবি 4.6 কোটি বার শুধু ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা হয়েছে। এই পোস্টার কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি।
অনেক মানুষই জানতেন না রাফা কোথায়, কেন এত গুরুত্বপূর্ণ। রাফা মিশরের সিনাই উপদ্বীপের সীমান্তে অবস্থিত পৃথিবীর সবচেয়ে ঘনবস্তিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটা। এই 7ই মে ট্যাঙ্ক এবং আকাশপথে আক্রমণের আগে রাফাই গাজার একমাত্র সীমান্ত ছিল যার উপর ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণ ছিল না। হামাস ইসরায়েল দ্বন্দ্বের জেরে গাজায় যুদ্ধ শুরুর পর স্থলপথে ত্রাণ পৌঁছানোর এবং বিদেশিদের গাজা ছেড়ে বেরোনোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রাফা সীমান্ত। মিশর আর ইসরায়েলের মধ্যেকার এই বাফার জোনকে বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের শেষ শক্ত ঘাঁটি বলে দাবি করার পর শুরু হয় আক্রমণ। সবচেয়ে বিপদে পড়েন কয়েক মাসের মধ্যে তৃতীয়বারের মতো বাস্তুচ্যুত হয়ে পড়া শরণার্থীরা। তারা গাজার 8টা ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে আল নুসিরাত, আল সাতি, আল মাগাজি এবং আল বুরেজ ক্যাম্প এবং আল তুফা এলাকা থেকে রাফাতে পালিয়ে এসে ইসরায়েলি সাঁড়াশি আক্রমণের মাঝে পড়েছেন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইসরায়েলকে রাফা আক্রমণ বন্ধ করার নির্দেশ দেওয়াতেও কোনো কাজ হয়নি, গ্রাহ্যই করেনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকে। বোমা হামলায় পশ্চিম রাফায় আল মাওয়াসিতে অনেক উদ্বাস্তু প্রাণ হারান। সাধারণ মানুষ তো বটেই। অল আইজ অন রাফা লেখা এই পোস্টার সেলিব্রিটি এবং প্রভাবশালী যারা যুদ্ধ সম্পর্কে আগে কথা বলেননি বা বলতে চাননি বা বলতে পারেননি, তাঁদেরও কিন্তু নাড়িয়ে দিয়েছে। অন্যদিকে জানুয়ারি থেকে গাজা ইসরায়েলের দ্বন্দ্বের মধ্যে ঢুকে পড়েছে লেবানন। সমস্যা শুরু হয় বেইরুটে হামাস নেতা সালে আল আরোরিকে ড্রোন হামলায় ইসরায়েলের হত্যা করা নিয়ে। লেবানন ইসরায়েল সীমান্তে থাকা হিজবুল্লাহ হামাসের মিত্র এবং ইরান সমর্থিতও বটে। নেতানিয়াহু একদিকে হামাসের সামরিক এবং শাসন ক্ষমতা ধ্বংস করে হামাসকে নির্মূল করার লক্ষ্যে অবিচল থাকেন, অন্যদিকে ঘোষণা করেন লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে মোকাবিলা করার জন্য ইসরায়েল তার উত্তর সীমান্তে নতুন যুদ্ধ ফ্রন্ট খুলতে সামরিকভাবে প্রস্তুত। ইসরায়েলের হাজলিয়ার রাইকম্যান ইউনিভার্সিটির এক সম্মেলনে কদিন আগে যুদ্ধ মন্ত্রিসভার প্রাক্তন সদস্য ঘোষণা করেছেন যে আমরা লেবাননকে পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত করতে পারি এবং কয়েকদিনের মধ্যে হিজবুল্লাহর ক্ষমতা কেড়ে নিতে পারি। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে লেবাননে আক্রমণের পরিকল্পনা সরকারিভাবে অনুমোদিত এবং বৈধ করা হয়েছে। সরকারিভাবে 2006 সালের 34 দিন ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সিএনএন জানিয়েছে এই গোষ্ঠীর অস্ত্র ভাণ্ডারের ব্যাপ্তি এবং হামলার পরিশীলনের ধরন দেখে, পরিশীলনের রকম দেখে ইসরায়েলি কর্মকর্তারাও অবাক হয়েছেন। লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব তীব্র হওয়ার সঙ্গে সঙ্গেই জার্মানি, কানাডা এবং আমেরিকা তার নাগরিকদের লেবানন ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে। হিজবুল্লাহ হামাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই গাজা থেকে লেবাননে যুদ্ধ ছড়িয়ে পড়লে আরও বেশি বাস্তুচ্যুতি এবং সর্বনাশের কারণ হতে পারে, এই মন্তব্য করেছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি এবং জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস। আমেরিকান প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনও বলেছেন যে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের আর একটা যুদ্ধ গোটা পশ্চিম এশিয়ায় ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সিরিয়ার যুদ্ধের সময়ের পর থেকেই এই অঞ্চলের এমন অবস্থা যে আর ঘুরে দাঁড়ানোর সময় পাওয়া যায়নি। বলার কথা হলো 20 জুন এই বছরের বিশ্ব শরণার্থী দিবসের থিম ছিল কোট আনকোট শরণার্থীদের সঙ্গে সংহতি। শরণার্থীদের সঙ্গে সংহতি বলতেই হয় এই বিশ্ব শরণার্থী দিবস নিছকই প্রতীকিত, একেবারেই তো ফাঁপা শোনায় সংহতির মতো শব্দ। সারা পৃথিবীতে 18 বছর বয়সীরা যখন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে, গাজার 18 বছর বয়সীরা কিনা সেখানে বেঁচে থাকার জন্য রোজ যুদ্ধ করছে, এটাই তাদের জীবনযাপনের অর্থ। তাহলে কার সংহতির কথা বলছি আমরা? সেই সংহতির অর্থ কি? কোন সংহতি সেটা? পশ্চিম এশিয়া জুড়ে এখন সমাজের ভারসাম্যই তো আলাদা। হামাস থেকে হিজবুল্লাহ, ইরাক এবং সিরিয়া এবং ইরান একই সুতোয় গাঁথা। আমেরিকা এবং অন্যান্য পশ্চিমী দেশের অস্ত্র সরবরাহ করে সেই অঞ্চলের বাস্তুচ্যুতি, নিধন, অনাহার, মৃত্যু, মহিলা এবং শিশু মৃত্যুর রোজকার হিসাব যদি বাদও দেওয়া হয়, ইউরোপের সব দেশ জুড়েও ক্রমবর্ধমান শরণার্থী সমাজের চরম সংকট এবং একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, সব মিলিয়ে এই বিশ্বে শরণার্থীর শরণ নেওয়ার আর কোনো পরিসর অবশিষ্ট আছে কি? নেই।
সেই বিষয়ে আমাদের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা বা উদ্যোগও কিন্তু নেই, শুধু মুখেই যত মানবতা। একদম শেষে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধে 6টা করা হয়েছে, এটা আপনারা জানেন। তার বদলে প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট 10টা খবর। বদলে যাওয়া সময়ে সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েলের বৈরিতা, প্রতিবেশী বাংলাদেশের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে, বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক সহ সমস্ত বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন। থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। এর সাথে বিশেষ একটা অনুরোধও আপনাদের করব, যেটা করি প্রতিদিনই, প্রতি ভিডিওতেই আমরা বলছি, সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন। কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করছেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না। আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্য বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায়, অন্তত আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে ফেসবুকে। ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশান যে পৌঁছচ্ছে না ফেসবুকের দর্শকের কাছে, সেটা আমরা বুঝতে পারছি। তাই বলবো, নিউজ নির্ভীক নিয়মিত দেখুন, নিউজ নির্ভীক নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান, সব খবর, সব প্রতিবেদন তখন আপনা আপনিই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আবার বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং সব ধরনের লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।